হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর যে এবিটিএ টেস্ট পেপার তার সলিউশন। এখানে পেজ নাম্বার যে 35 সেখানে দেখো আছে ফিজিক্সের যে 3 নাম্বার মডিউল সেটা। এখানে এই ভিডিওতে যে 14টা এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খাতায় লিখে নেবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে যে এমসিকিউটা আছে 1 নাম্বার, কি বলেছে? 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্যের প্রয়োজন তা হলো। অর্থাৎ একটা ইলেকট্রন তাকে 1 ভোল্ট বিভব পার্থক্যের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের যে কৃতকার্যটা করতে হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। দেখো, আমরা জানি যে তড়িৎ বিভব ভি এটা সমান হয় W/Q। তাহলে এখান থেকে দেখো কৃতকার্য W এটা সমান কি হবে? V/Q। এই যে কোশ্চেন, সেই কোশ্চেনে দেখো ভি এর ভ্যালু বলে দিয়েছে কত, 1 ভোল্ট। তাহলে দেখো W এটা সমান হবে ভি এর জায়গায় 1, আর এখানে কিউটা কি আধান। এখানে যেহেতু বলেছে এই একটা ইলেকট্রনের আধান, তাহলে ইলেকট্রনের আধান বসিয়ে দেবো 1.6 × 10⁻⁹ অত কুলম্ব হয় সেটা। আর কৃতকার্য যেটা, সেই কৃতকার্যের একক দেখো কত আসবে, জুল। তাহলে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে যে কৃতকার্য, সেই কৃতকার্যটা হবে এইটা। অর্থাৎ দেখো 1.6 × 10⁻⁹ জুল। তার মানে দেখো এখানে যে অপশান আছে তার মধ্যে অপশান বি যেটা, সেটা হবে কি সঠিক উত্তর। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা আমরা চলে যাব 2 নাম্বার। দেখো কি বলেছে? বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ F। আধান দুটির পরিমাণ দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে? দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, আমরা কুলম্বের সূত্র থেকে জানি দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয় তাহলে F সমান হয় 1/4πε0 × Q1 × Q2 বাই কত, R²। Q1 Q2টা হচ্ছে কি আধান। এবার এখানে কোশ্চেনে কি বলেছে? আধান দুটির পরিমাণ দ্বিগুণ, অর্থাৎ Q1টা আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেল, আর Q2 যেটা সেটাও দ্বিগুণ হয়ে গেছে, এবং তাদের মধ্যে যে দূরত্ব আর সেটাও দ্বিগুণ হয়ে গেছে। তাহলে পরে যে ক্রিয়াশীল বল সেটা আমরা ধরে নিচ্ছি F'। তাহলে 1/4πε0 Q1 এর জায়গায় কত, 2Q1, Q2 এর জায়গায় 2Q2, আর এর জায়গায় 2R, তার স্কোয়ার করে দিলে দেখো এটা কত আসবে, 4R²। তাহলে এইগুলো দেখো কেটে যাচ্ছে, আলটিমেট যেটা পড়ে থাকছে সেটা F। অর্থাৎ F' যেটা, সেটা কার সঙ্গে সমান হচ্ছে? F এর সঙ্গে। অর্থাৎ যদি আধান দুটোর মধ্যে দূরত্ব দ্বিগুণ এবং আধান দুটোকেও দ্বিগুণ করা হয় তাহলে ক্রিয়াশীল বলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আগে যেটা ছিল সেটাই থাকবে। অর্থাৎ অপশান এ যেটা, সেটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো আছে অপশান এই কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? একটা বর্তনী চিত্র দিয়েছে, দিয়ে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। দেখো ওই যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটটাকে আমরা এইভাবেও আঁকতে পারি। দেখো ভালো করে মনোযোগ দিয়ে, ওই যে সার্কিটটা আছে আর আমি যে সার্কিটটা আঁকলাম সেটা দেখো দুটোই সেম। কিভাবে আসছে একটু ভালো করে দেখো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে এ বিন্দুটায় এই যে রেজিস্ট্যান্স সেটার কি স্টার্টিং পয়েন্ট, আর এখানে যে রেজিস্ট্যান্স আছে সেটার কি স্টার্টিং পয়েন্ট। তাহলে এই রোধটা আর এই রোধটা দুটো কি একটা জায়গায় যুক্ত আছে, সেটা কার সঙ্গে যুক্ত? এ বিন্দু। তাহলে এইটা হচ্ছে এইখানে যে রোধটা আছে সেইটা, আর নিচের রোধটা হচ্ছে এইটা, হলো। আর বি বিন্দুতে দেখো এখানে যে রোধটা আছে এইটা, আর এখানে যে রোধটা আছে এইটা, ওই দুটো রোধ
একসঙ্গে যুক্ত, যেটা কার সঙ্গে আছে, বি বিন্দুর সঙ্গে। তাহলে এই রোধটা আর এই রোধটা বক্স করে যে দুটো রোধ আমি দিয়েছি। আর এখানে দেখো এই যে রোধটা আছে এইটা দেখো, এই বক্স করে যে দুটো রোধ আছে, ঠিক আছে, তার ওখানে জাংশন পয়েন্টে, মানে দেখো এই বক্স আর এইটা, মানে দেখো এই রোধটা আর এই রোধটা যেখানে যুক্ত হয়েছে এই জায়গাটায়, সেখানে এই রোধটার কি আছে, একটা প্রান্ত আছে, আর একটা প্রান্ত দেখো এই রোধটা আর এই রোধটার এখানে আছে। তাহলে এই হচ্ছে ওইটার ইকুইভ্যালেন্ট ছবি, সার্কিট ডায়াগ্রাম। এবার দেখো যদি এখান থেকে কারেন্ট যায়, উপরে এই রোধটা কিসে আছে, শ্রেণীতে আছে, তাদের তুল্য রোধ দেখো যা হবে, নিচে যে দুটো রোধ আছে তারাও শ্রেণীতে আছে, তাদেরও তুল্য রোধ কী হবে, ওইটাই হবে। আর এই যদি কারেন্ট এখান থেকে তুমি পাঠাও, আই পরিমাণে ধরো কারেন্ট পাঠালে, উপরের দিকে রেজিস্ট্যান্স আর নিচের দিকে রেজিস্ট্যান্স যেহেতু সেম, তাহলে মাঝখানের যে রোধটা আছে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আর যেহেতু ওর মধ্য দিয়ে কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না, তাহলে তখন আমরা ক্যালকুলেশনের সময় বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের সময় ওই রোধটাকে ধরবো না। এটা মনে রাখবে, কোনো একটা রোধের মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা না যায়, তাহলে ক্যালকুলেশনের সময় ওই রোধটাকে বাদ দিতে হয়। তাহলে এইবার দেখো এই রোধটা কিসে আছে, শ্রেণীতে, তাহলে তাদের যে তুল্য রোধ এটা দেখো আসবে 2R, আর নিচের দুটো আছে সেটাও শ্রেণীতে, এদের তুল্য রোধ কত, 2R। তাহলে এটা এ আর এটা বি। তাহলে দেখো উপরের 2R আর নিচের 2R এরা পরস্পর কোন সমবায়ে, সমান্তরালে। তাহলে এদের যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করি R', তাহলে দুটো রোধ সমান্তরালে যদি থাকে, আমরা জানি রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, আর। তাহলে এখানে যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটটার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ আর। খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কিট কিন্তু, হলো। তাহলে এটা হলো 3 নম্বরের কোশ্চেন। এবার আমরা 4 নম্বরের যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। দেখো এগুলো মুছে দিচ্ছি। তাহলে 4 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, বলেছে দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের উভয়ের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে, প্রতিটির একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল 10⁻⁻6 নিউটন পার মিটার হলে তার দুটির মধ্যে দূরত্ব কত। দেখো আমরা জানি যে দুটো সমান্তরাল তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, সেই তার দুটো যদি এরকমভাবে থাকে, সমান্তরাল দুটোর মধ্যে দিয়ে যদি একই পরিমাণে কারেন্ট যায়, বা মানে একই দিকে বা বিপরীত দিকে যাই হোক না কেন, সেই তার দুটোর মধ্যে দূরত্ব যদি আর হয়, তাহলে তার একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল যে বল তার রাশিমালা হয় μ0/4π 2 × I1 × I2 বাই কত আর। দেখো দুটো তার সমান্তরালে আছে, যদি একই দিকে কারেন্ট যায় তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে, আর বিপরীত দিকে কারেন্ট গেলে একে অপরকে বিকর্ষণ করবে। সেই আকর্ষণ বল আর বিকর্ষণ বল সেটা কিন্তু সেম হবে, অর্থাৎ একক দৈর্ঘ্যের উপরে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন, সে বলের রাশিমালাটা কিন্তু কী হবে, সেম থাকবে। সে রাশিমালা হচ্ছে এইটা। এবার এখানে দেখো কি কি বলে দিয়েছে, ক্রিয়াশীল বল সেটা বলে দিয়েছে এফ এর জায়গায় কত, 10⁻⁻6, আর μ0 ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁻7, আর নিচে আবার দেখো একটা 4π, আর 2 × কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে দুটোই 1 অ্যাম্পিয়ার, তাহলে 2 × 1 × 1 বাই নিচে আর। এখান থেকে আমরা কার ভ্যালু ক্যালকুলেট করব, আর এর ভ্যালু। তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে আর এটা সমান আসবে 10⁻⁻7 বাই এটা 10⁻⁻6 ইন্টু এখানে কত 2। তাহলে আর সমান আলটিমেট কত আসছে, এটা দেখো 10⁻⁻1 × 2, তার মানে হচ্ছে 0.2 অত মিটার। দেখো 10⁻⁻1 মানে কি 1/10, তাহলে 2কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 0.2 এত মিটার হবে। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি, আচ্ছা সেন্টিমিটারে যদি করে দিই তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি গুণ করে দাও,
আচ্ছা, এখানে এত কি হয়ে গেল সেন্টিমিটার, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো আসবে কত 20 সেন্টিমিটার। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 20 সেন্টিমিটার, অর্থাৎ অপশান যেখানে এটা দেওয়া আছে অপশান বি যেটা সেটা হবে সঠিক উত্তর। হলো, এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো 5 নম্বরের। একটি তিরস্চুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা এর মান কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো একটা তিরস্চুম্বক পদার্থ তার চৌম্বক প্রবণতার যে মান সেটা ঋণাত্মক হয়, ঠিক আছে। তাহলে একটা তিরস্চুম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান হবে 0 থেকে কম, মানে এই যে অপশান যেটা দেওয়া আছে অপশান এইটা 0 অপেক্ষা কম, মানে নেগেটিভ হবে। এরপরে 6 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে, শ্রেণী অনুনাদী বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য হলো। শ্রেণী অনুনাদ, দেখো অনুনাদ মানে ভোল্টেজ আর প্রবাহ মাত্রা সেটা সমদশায় থাকে। কারণ আমরা একটা এলসিআর বর্তনী যদি দেখি তাহলে এলসিআর বর্তনীর ক্ষেত্রে দশা পার্থক্য যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হয় ওমেগা এল মাইনাস 1/ωc বাই কত আর। এটা হচ্ছে এলসিআর সার্কিটের ক্ষেত্রে দশা পার্থক্যের সঙ্গে একটা দশা পার্থক্যের সমীকরণ। এবার যখন অনুনাদ হয় বা রেজোন্যান্স হয় তাহলে এখানে দেখো ফর রেজোন্যান্স কন্ডিশন তাহলে রেজোন্যান্স কন্ডিশনে তোমার ওমেগা এল আর 1/ωcটা কি ইকুয়াল হয়। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কত 0, তাহলে থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে রেজোন্যান্স কন্ডিশনে দশা পার্থক্য যেটা সেই দশা পার্থক্য আসবে 0, অর্থাৎ অপশান ডি। রেজোন্যান্সে প্রবাহ মাত্রা আর ভোল্টেজ যেহেতু সমদশায় থাকে তাহলে তাদের দশা পার্থক্য হবে 0। আচ্ছা, এরপরে 6 নম্বরে যে কোশ্চেনটা দেখো না 7 নম্বর কি বলেছে, একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট 50 হার্জ তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত, ভোল্টেজের শীর্ষমান। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, কোনো এসি সোর্সের এখানে যে ভোল্টেজটা দেওয়া থাকে সেই ভোল্টেজটা হচ্ছে কি আরএমএস ভোল্টেজ। তাহলে এখানে 220 যেটা সেটা হচ্ছে কি ভিআরএমএস, তাহলে ভিআরএমএস এটা সমান হচ্ছে 220 ভোল্ট। আর আমাদেরকে কি শীর্ষমান ক্যালকুলেট করতে বলেছে। দেখো আমরা জানি ভিআরএমএস এটা সমান হয় V0/√2, তাহলে এখান থেকে V0 এটা সমান কি হবে ভিআরএমএস ইন্টু √2, তার মানে 220 ইন্টু √2, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 311 সামথিং আসবে। তাহলে এইটা দেখো অপশান যেগুলো সেগুলো ভালো করে লক্ষ্য করো, 311 ভোল্ট। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান সি 311 ভোল্ট। আচ্ছা, এবার নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো এটা হবে 8 নাম্বার, ভি 3টে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা ভি এর জায়গায় এক্স লিখে দিয়েছে, যাই হোক। দেখো বলেছে নিচের কোন কম্পাঙ্কটি রেডিও তরঙ্গের কম্পাঙ্ক হতে পারে। দেখো তোমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেই চ্যাপ্টারটা অবশ্যই পড়েছো, সেখানে বিভিন্ন ধরনের তোমার যে তরঙ্গ সেইগুলো দেওয়া আছে। সেখানে যদি তুমি তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ সেই রেঞ্জটা যদি দেখো তাহলে বা কম্পাঙ্কের যদি রেঞ্জটা দেখো, রেডিও তরঙ্গের ক্ষেত্রে রেডিও ওয়েভের ক্ষেত্রে কম্পাঙ্কের যে পাল্লা সেটা 10⁴ হার্জ থেকে মোটামুটি 0.1 মিটার এত পর্যন্ত হয়, এত হার্জ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রেডিও ওয়েভের কি কম্পাঙ্কের পাল্লা। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে সেটা দেখো অবশ্যই এই 10⁻² হার্জ। এটা কিন্তু এই যে রেঞ্জ আমরা যেটা রেডিও ওয়েভের যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তার যে রেঞ্জ জানি, এটা কিন্তু সেই রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে এখানে যেটা রেডিও ওয়েভ তার যে কম্পাঙ্ক সেটা হবে 10⁻² হার্জ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 9 নম্বরের,
কি বলেছে দেখো, নাম্বার 9 কি আছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 24 সেন্টিমিটার, বস্তু দূরত্ব 20 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের বিবর্ধন কত? দেখো আমরা জানি বিবর্ধন এম এটা সমান হয় -v/u, আবার ডাইরেক্ট বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব আর এম এর মধ্যে একটা রিলেশন আছে, এম সমান তোমার হয় f/f - u। দেখো এখানে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে কত, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, আর আমরা জানি এফ সমান কত হয় r/2। তাহলে এফ এর জায়গায় তুমি আর এর জায়গায় যদি 24 বসাও, 24/2 এটা মানে কত, 12। ঠিক আছে, এবার যদিও অবতল দর্পণ যেহেতু বলেছে, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য দুটোই কি হয়, নেগেটিভ হয়। তাহলে এখানে ফোকাস দূরত্ব এটা -12 হবে, আর ওর যে বস্তু দূরত্ব সেই বস্তু দূরত্ব তো মাইনাস হয়, সেটা দেখো -20। এখানে যদি বসিয়ে দিই তাহলে এফ সমান -12/-12, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটা সমান দেখো -12 কত, এটা কত আসবে 8, তাই তো। তাহলে এম সমান দেখো আলটিমেট কত আসছে মাইনাস, এটা 4 দিয়ে যদি কাটো তাহলে 3/2। তাহলে এটার অ্যান্সার হবে 3/2। অবশ্য তার আগে একটা মাইনাস সাইন থাকবে, এখানে মাইনাসটা দেয়নি। তাহলে এখানে এটার সঠিক উত্তর হবে অপশান বি। হলো, এটা হচ্ছে 9 নম্বর। এরপরে 10 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, দুটি বর্ণের আলোকরশ্মির জন্য একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.66 ও 1.64। প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা হলো, দেখো প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা তার যে ফর্মুলা, এটা সমান এমনি আমরা জানি μr μv মাইনাস μr, μv মাইনাস μr বাই কত, μ-1। যেখানে দেখো এটা হচ্ছে ভায়োলেটের, এটা রেডের, আর এটা হচ্ছে ইয়েলো, মানে মিডিল যেটা থাকে। এবার এই কোশ্চেনে যে দুটো বলেছে, একটার 1.66, একটার 1.64। তাহলে এখানে মিউটা কত হবে, মিউটা যেহেতু আমরা দেখো বেনিয়া সহকলা বা ভিপজিওর যদি নিই, আমরা মিডিল বর্ণ যেটা ইয়েলোকে ধরে নিই, তাহলে এখানে দেখো দুটো বর্ণ বলেছে, তাহলে মিডিল কোনটা হবে, ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে। তাহলে দেখো এটা উপরে যেটা আছে কত, 1.66 মাইনাস 1.64, আর নিচে দেখো μ-1, মিউটা কি ওই দুটোর গড়, তাহলে ওই দুটোকে যোগ করে 2 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে আসবে 1.65 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করবে 0.03 মনে আসবে, তোমরা ক্যালকুলেটারে বসাবে, ক্যালকুলেটারে বসানোর পরে যেটা অ্যান্সার আসবে সেটাতে দাগ দেবে। আশা করছি এইটা আসবে, দেখো 0.03। হলো, আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 11 xi। কি বলেছে, ভালো করে কোশ্চেনটা আগে পড়তে হবে। বলেছে আপতিত আলোর দুটি ভিন্ন কম্পাঙ্কের জন্য কোনো ধাতু পৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত 1:4। নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালের রেশিও বলে দিয়েছে, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে। তাহলে দেখো নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে আমরা ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিশক্তি তার একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন জানি। সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হচ্ছে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স, এটা সমান √2e_v0 বাই কত এম, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো এই যে ভি ম্যাক্স অর্থাৎ ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিবেগ, সেটা নিবৃত্তি বিভব যেটা তার বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো v1/v2। v1টা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা সমান √v1 বাই কত v2। v1টা প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব আর v2টা হচ্ছে পরের ক্ষেত্রে।
এবার নিবৃত্তি বিভবের অনুপাতটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে V1/V2 এটা সমান √অফ কত, ওটা দেখো V1/V2 যেটা সেটা বলে দিয়েছে, এটা ক্যাপিটাল ভি, এটা হচ্ছে নিবৃত্তি বিভব, আর এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এটা কোশ্চেনে বলে দিয়েছে কত 1/4, তাহলে এটা রুটের মধ্যে থেকে এটাকে সরিয়ে নিয়ে আসলে দেখো 1/2 হয়ে গেল, তাহলে V1:V2 এটা সমান আসবে 1:2। তাহলে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিশক্তি তার যে অনুপাত, সে অনুপাতটা দেখো হবে অপশান সি 1:2 হলো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে এবার সেটা দেখো কি বলেছে। 12 নম্বর যে কোশ্চেন বলেছে, একটি এইচ পরমাণুর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল, এর কৌণিক ভরবেগ কত। দেখো আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন যদি কোনো কক্ষপথে ভ্রমণ করে বা গতিশীল হয় বা আবর্তন করে, তার কৌণিক ভরবেগ mvr, এটার সমান জানি nh বাই কত 2π, এটা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত বলা হয়। এবার এই যে কোশ্চেন, সেই কোশ্চেনে ইএন যেটা অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা বলে দিয়েছে কত 3, তৃতীয় কক্ষপথে কী করছে ঘুরছে। তাহলে এখানে দেখো mvr অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, তাহলে এটা আসবে 3 ইন্টু, দেখো এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, তার একটা ভ্যালু আছে। এবার এখানে একটা জিনিস দেখো, অপশান যেগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে কি সিজিএসে, তাহলে এইচের ভ্যালু আমাদেরকে কি সিজিএস ইউনিটে বসাতে হবে। এটা 6.626 ইন্টু 10⁻⁻27, এটা হচ্ছে সিজিএস ইউনিটে তোমার এইচের মান। এইচটা একক হয় তোমার সিজিএসে আর্ক সেকেন্ড, আর এটাতে জুল সেকেন্ড হবে। আর এখানে দেখো নিচে যেটা আছে সেটা কত 2π, এটা ক্যালকুলেটারে বসাবে, যেটা অ্যান্সার আসবে। মানে এগুলো যেহেতু 10⁻⁻27 আছে, তাহলে আশা করছি উত্তর তোমার এইটা আসবে বা এইটাই দেখবে আসবে উত্তর 3.15 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। তাহলে এটা সমান আসবে 3.15 ইন্টু 10⁻⁻27 আর্ক ইন্টু সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তৃতীয় কক্ষপথে ভ্রমণরত বা ভ্রমণশীল একটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। এবার আমরা 13 নম্বরে যেটা আছে সেটা দেখব। দেখো কি বলেছে, একটি পিএন সংযোগের মূল ব্যবহার হলো। দেখো পিএন সংযোগে যে কাজে ব্যবহার করা হয়, প্রথম যেটা আছে একমুখী কারক হিসেবে বা রেকটিফায়ার হিসেবে, ঠিক আছে। তারপরে আছে বিবর্ধক রূপে, স্পন্দক রূপে, ইলেকট্রন হোলের উৎস হিসেবে। তাহলে পিএন সংযোগ ডায়োডের সবথেকে বেশি যে ব্যবহার সেটা হচ্ছে একমুখী কারক হিসেবে, অপশান এ যেটা সেটা হবে সঠিক উত্তর। তাহলে পিএন সংযোগ ডায়োডকে ব্যবহার করা হয় কি একমুখী কারক হিসেবে, আর বিবর্ধক রূপে ব্যবহার করা হয় কাকে, ট্রানজিস্টরকে, নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা, এরপরে 14 নম্বরের যে কোশ্চেন অর্থাৎ লাস্ট যে এমসিকিউ সেটা কি বলেছে, বিস্তার মডিউলেশনের সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 25 ভোল্ট এবং 5 ভোল্ট। মডিউলেশন সূচক হবে মডিউলেশন ইন্ডেক্স, যেটা আমরা জানি বিটা, বিটা রাশিমালা হচ্ছে এ ম্যাক্স প্লাস এ মিন বাই এ ম্যাক্স মাইনাস এ মিন। মিন মানে মিনিমাম আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম। এবার এই কোশ্চেনে সর্বোচ্চ যেটা বলে দিয়েছে সেটা কত 25, আর সর্বনিম্ন যেটা বলে দিয়েছে সেটা কত 5, নিচে তাহলে এটা 25 মাইনাস 5, তাহলে উপরে যেটা আসছে সেটা 30 আর নিচে যেটা আসছে সেটা 20, তার মানে 3/2, 3/2 মানে 1.5। আচ্ছা, উপরে উল্টো হয়ে গেছে, উপরে মাইনাস হয় আর নিচে প্লাস হয়, ঠিক আছে। কারণ মডিউলেশন, এটা একটা জিনিস মনে রাখবে, মডিউলেশন সূচক বা মডিউলেশন ইন্ডেক্সের ভ্যালু কখনোই 1-এর থেকে বড় হয় না। তাহলে উপরে হবে 25 মাইনাস
5 বাই নিচে 25 প্লাস 5, এটা হচ্ছে 20 বাই কত 30 মানে 2/3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটার সঠিক উত্তর হবে কি 2/3। তার মানে দেখো অপশান ডি যেটা সেটা হচ্ছে উত্তর। আশা করছি তোমরা প্রত্যেকটা এমসিকিউ এর যে অ্যান্সার সেটা খাতায় লিখে নিয়েছো। এখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট যে ভিডিও সেখানে ওই এক কথায় উত্তর এবং 2 নম্বরে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে নিয়মিত টেস্ট পেপার এর সলিউশন, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের সলিউশন এবং ইম্পর্টেন্ট যে থিওরি ক্লাস সেগুলো আপলোড করা হয়। যারা এখনও থিওরি ক্লাসগুলো ভালো করে দেখোনি, আমার ইউটিউবে ম্যাক্সিমাম চ্যানেলের যে ম্যাক্সিমাম চ্যাপ্টারের যে থিওরি ভিডিও সেগুলো আপলোড করা আছে, তোমরা সুযোগ পেলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। তাহলে দেখবে প্রত্যেকটা যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয় আর ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো যদি তোমার মনে থাকে, তাহলে যে কোনো টাইপের কোশ্চেনের অ্যান্সার কিন্তু তুমি নিজে থেকে করতে পারবে। ঠিক আছে?